রহিমা খাতুনের ঘুম আসছিল না, তাই বারান্দায় যেয়ে বসলেন। এই বারান্দাটা ওনার অনেক প্রিয়। হঠাৎ করে ওনার চোখে পড়ল দূরে কলা গাছের পাতা নড়ছে, অথচ অন্যান্য গাছের পাতাগুলো স্থির আছে। রহিমা খাতুন অবাক হলেন। কলা গাছের পাতা অনেকটাই ভারী, সহজে নড়ে ওঠে না, অনেক বাতাস এলে তারপর নড়ে চড়ে যায়। কিন্তু তিনি দেখলেন আম জাম সব গাছের পাতাগুলো স্থির আছে, কেবলমাত্র কলা গাছের পাতাটা এমনভাবে নড়ছে যেন প্রবল বাতাস বয়ে যাচ্ছে। তিনি খেয়াল করে দেখলেন বাতাসের বিন্দু মাত্রও নেই, অথচ কলা গাছের পাতাটা দুলছে। হঠাৎ তিনি সেখানে দেখলেন কেউ একজন দাঁড়িয়ে আছে। কলা গাছের কাঁদি ভরা কলা, কিছু কলায় পাক ধরেছে। তিনি ভেবেছিলেন আর কয়েকটা পাকুক, তারপর কলার কাঁদি নামাবেন। মনে হচ্ছে চোর এসেছে। উনি চিৎকার করে বললেন, কে ওখানে? তারপর সব চুপচাপ। কলা গাছের পেছনে কে যেন সরে গেল। রহিমা খাতুন বলল, এদিকে আয়, কে তুই ওখানে? তারপর কাচুমাচু ভঙ্গিতে কেউ একজন সামনে আসলো। রহিমা খাতুন তাকে চেনে। সে একটা ছিচকা চোর। এলাকায় অনেক বাসায় চুরি করে। আম গাছের আম, কাঁঠাল গাছের কাঁঠাল, যার যেমন ফল ফলাদির গাছ আছে সেখান থেকে যতটাই পারে চুরি করে নিয়ে যায়। ছেলেটি নেশাখোর। রহিমা খাতুন বললেন, তুই এখান থেকে এখনই চলে যাবি, আর কলার কাঁদিটা যেহেতু ধরেছিস এটা কেটে নিয়ে আয়, আমি তোকে বটি দিচ্ছি। ছিচকা চোরের নাম কামাল, সবাই ওকে কামাইল্লা চোরা বলে ডাকে। তিনি বললেন, কি বটি আনবো? কামাইল্লা চোরা বলল, আমার কাছে বটি আছে, বটি লাগবো না। কলা গাছের কাঁদি পেরে তারপর সে নিয়ে আসলো। এখন অনেক রাত। রাত কত হবে? 1:30। তিনি কেসিকের দরজা খুললেন এবং কামাইল্লাকে বললেন, কলার কাঁদিটা পাকঘরে দিয়ে আয়। কামাইল্লা কলার কাঁদি পাকঘরে রেখে আসলো। রহিমা খাতুন বললেন, কলা পরে দিব তোকে, এখন চলে যা। কামাইল্লা কাচুমাচু ভঙ্গিতে বলল, আমারই 20টা টাকা দেন, টাকার খুব দরকার। রহিমা খাতুন আঁচলের গিট থেকে 20 টাকা বের করলেন প্রথমে, তারপর আরও 50 টাকার একটা নোট বের করে দিলেন কামাইল্লা চোরাকে। কামাইল্লা বলল, খালাম্মা, এই টাকা আমার অনেক দরকার। আমার বোনের ক্যান্সার ধরা পড়ছে, চিকিৎসা করাইতে হইব। কথাটা শুনে রহিমা খাতুনের একটু কষ্ট লাগলো। আহারে বেচারা, হয়তো এজন্যই চুরি করতে এসেছিল কলার কাঁদি। তিনি বললেন, ঠিক আছে, তোর বোনরে আমি দেখতে যাবো সকালে, তারপর টাকা দিমুনে। চলে গেল কামাইল্লা চোরা। রহিমা খাতুন বারান্দায় বসলেন। ওনার স্বামী আফজাল হোসেন বললেন, কি ব্যাপার, তুমি বারান্দায় কি করছো? আর লোহার দরজা খোলার শব্দ পেয়েছিলাম, কে এসেছিল? রহিমা খাতুন সব কিছু বললেন স্বামীকে। এই লোকটি আবার সন্দেহবাতিক, কি না কি মনে করে বসে, তাই পুরো ঘটনা খুলে বললেন। সব শুনে আফজাল হোসেন বললেন, তাহলে তো কামাইল্লা চোরা ভালো বিপদেই পড়েছে, ওকে কিছু টাকা দিয়ে দিও। আমার কিছু জমানো টাকা আছে, ওই যে বয়ামটা বিস্কিটের, তার পাশে একটা পলিথিন আছে, সেখান থেকে 2000 টাকা বের করে নিয়ে নিও তুমি, আর কামাইল্লাকে দিয়ে আসবে। রহিমা খাতুন বললেন, তুমি কি চা খাবে? আফজাল হোসেন বললেন, তোমার দেখি আজকে ভীমরতি হয়েছে, এত রাত্রে চা খাবো? ঘুম তো ছুটে যাবে। রহিমা খাতুন বললেন, এখন আর ঘুম হবে না, এসো আমরা দুজনে মিলে চা বানাই। আফজাল হোসেন বিছানা ছেড়ে উঠে পড়লেন। তার বউটি অনেক রোমান্টিক ছিল একসময়, যখন তাদের যৌবন বয়স ছিল। এই রোমান্টিকতা এখনও আছে রহিমা খাতুনের মধ্যে। এটা দেখে বেশ উপভোগ করেন আফজাল হোসেন। তারা দুজনে মিলে কিচেনে গেলেন, সেখানে মিলেমিশে চা বানালেন, দুধ চা। যখন ঘুম ভেঙে যায় মাঝে মাঝে রহিমা খাতুন চা বানায়, এবং সেটা অবশ্যই দুধ চা। আফজাল হোসেনের হার্ট অ্যাটাক হয়েছে 2 বার। ডাক্তার বলেছে
ভালো ভালো খাবারগুলো খাওয়া বাদ দিয়ে দিন, গরিবের খানা খাবেন। কিন্তু এই দুধ চায়ের নেশাটা আফজাল হোসেন ছাড়তে পারে না। রহিমা খাতুনও বলে, দুধ চা হলো চায়ের রাজা, অন্যান্য চা এর কাছে কিছুই না। চা যদি খাইতে হয় তাহলে দুধ চাই খাবো। ওরা দুজনে বসে পড়ল বারান্দার চেয়ারে। ভালো লাগছে রাতটাকে। আফজাল হোসেন বললেন, ও রহিমা, তোমার মনে আছে আমাদের বিয়ের দিনের প্রথম রাতের কথা? রহিমা খাতুন বললেন, তুমি সবসময় ওই কথাগুলো তুলে আনো কেন? ওগুলা তো লজ্জা লাগে শুনতে। আফজাল হোসেন বললেন, আমরা এখন বুড়ো হয়ে গেছি, পুরনো স্মৃতি রোমন্থন করেই তো আনন্দ পাবো, আমাদের আর কিছু তো অবশিষ্ট নেই। রহিমা খাতুনের একমাত্র ছেলে রৌনক ওকে বিয়ে করিয়েছেন। মেয়েটি ভালো, সবাই বলে যেমন ভালো শাশুড়ি তেমনি ভালো ছেলের বউ। রহিমা খাতুন মনে মনে ভাবেন, তিনি কি কাউকে কষ্ট দিয়েছিলেন? না, তেমন কিছু মনে পড়ে না। তাহলে ওনার ছেলের বউ তো ভালোই হবে, খারাপ হবে কেন? ছেলের বউটির নাম ঋতু। রহিমা খাতুন ওকে অনেক স্নেহ করেন। একমাত্র ছেলের বউকে স্নেহ করতে হয়, নইলে বউ তো নিয়ে যাবে ছেলেকে। তাহলে কী নিয়ে বাঁচবেন রহিমা খাতুন? এই কারণে অতিরিক্ত স্নেহ করেন মেয়েটিকে। হঠাৎ করে ওনার পাশে কে যেন এসে দাঁড়ালো। রহিমা খাতুন ঘাড় ঘুরিয়ে দেখলেন তার ছেলের বউ। ঋতু বলল, মা, আপনি কাজটা করতে পারলেন? আমি দুধ চা কত পছন্দ করি, অথচ দেখছিতে আমার জন্য চা নেই। রহিমা খাতুন হেসে ফেললেন, ও বৌমা, তুমি কি আমাকে ফলো করো নাকি? চুপি চুপি চা বানালাম, তুমি টের পেয়ে গেলা? ঋতু হেসে বলল, আমি সব টের পাই, আমাকে চা দিতেই হবে। রহিমা খাতুন বলল, ঠিক আছে, আমার কাপ থেকে ঢেলে নাও। ঋতু একটা কাপ নিয়ে আসলো কিচেন থেকে, তারপর তার শাশুড়ি চা ঢেলে দিল। ঋতু বলল, মা, আমি কি এখানে বসতে পারি? রহিমা খাতুন ধমকে উঠে বললেন, না, বসতে পারো না, তুমি রুমে যাও, আমার ছেলে তোমার জন্য অপেক্ষা করছে। আর এখানে এসো না, তোমার শ্বশুর আর আমি এখানে বসে থাকব, আজ আমাদের বিবাহবার্ষিকী। ঋতু বলল, তাই নাকি? কেন কথাটা আমাদেরকে আগে বলেননি? কোনো আয়োজন করলাম না। রহিমা খাতুন বললেন, আমরা বিবাহবার্ষিকী চুপি চুপি সেরে নেই, এই বারান্দা দিয়ে চলে আমাদের সব আয়োজন। লজ্জা পেয়ে গেল ঋতু, বলল, মা, আমি রুমে যাচ্ছি। চলে গেল ঋতু চায়ের কাপ হাতে নিয়ে। আফজাল হোসেন বললেন, মেয়েটাকে কেমন লজ্জা পাইয়ে দিলে, বসতো না হয় আমাদের সাথে। রহিমা খাতুন বললেন, না, আমাদের প্রাইভেসি আছে, ওদেরও প্রাইভেসি আছে। আমার ছেলেকে ও সময় দিবে, আমার কাছে কি? আমি খেয়াল করেছি মেয়েটি শুধু আমাকেই চায়, আমার ছেলেকে তেমন পাত্তা দেয় না। আমি চাই আমার ছেলের মধ্যে ও সব কিছু খুঁজে পাক। আফজাল হোসেন বললেন, তোমার ছেলে এত লাজুক, ও তো চোখ তুলে কথা বলতেই পারে না, ওর মধ্যে তো কোনো আকর্ষণ নেই। রহিমা খাতুন বললেন, আমার এর ছেলের মধ্যে অনেক আকর্ষণ আছে, ওর নীরবতায় ভীষণ শক্তি। আমি আমার লেখা ছোট গল্প কেউ একজন ছিল সেখানে পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।